হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 2025 যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র আছে তার তোমাদের ফার্স্ট সামেটিভের যে প্রথম তোমাদের প্রশ্ন নমুনা প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে তার অ্যান্সারগুলো বলবো। ঠিক আছে, তো সমস্ত অ্যান্সারটাই দেখানো হবে। পুরো ফার্স্ট যে সামেটিভের প্রশ্ন নমুনার পুরো কোশ্চেনেরই অ্যান্সার দেওয়া হবে। তো দেখো, এটা তোমাদের হচ্ছে সিলেবাস, এমনি তোমরা অলরেডি জানো। তো দেখো একের দাগেরটা কি আছে। আর হ্যাঁ, তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বাকি ভিডিওগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এরপর যতগুলো মডেল আছে চেষ্টা করব সমস্তগুলোই কিন্তু দেবার, ঠিক আছে, এবং কমপ্লিট অ্যান্সার। সেই জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করো। তো দেখো গ্রুপে কি বলছে, একের দাগের একটা পদার্থ কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো অপশন হবে অ্যান্সার ডি, O2। এরপর দুইটা এসটিপিতে 22.4 লিটার কার্বন মনোক্সাইডের ভর কত? তো কার্বনের কত? কার্বনের হচ্ছে 22.4 লিটার এসটিপি বলে দিয়েছে, মানে কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য কার্বন মনোক্সাইড CO, অক্সিজেনের 16, তো 12 + 16 করলে পাবো আমরা 28। ঠিক আছে, চলো নেক্সট। এরপর আছে 3-এর দাগেরটা, কোনো রশ্মি বায়ু মাধ্যম থেকে কাঁচের স্ল্যাবে লম্বভাবে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? তো প্রতিসরণ কোণ হবে লম্বভাবে যেহেতু আপতন 0 ডিগ্রি। এরপর 4-এর দাগেরটা, এক্স রে, গামা রে, ইউভি রে ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী সাজালে সঠিক ক্রম কোনটা হবে? তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে বিয়েরটা, ইউভি রে থেকে আল্ট্রাভায়োলেট রশ্মির থেকে এক্স রের শক্তি বেশি, তার থেকেও বেশি হচ্ছে গামা রে। এরপর 5-এর দাগেরটা, কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে? অ্যান্সার হবে বিয়েরটা, অসৎ ও সমশীর্ষ। এরপর 6-এর দাগেরটা, হ্যালোজেন মৌলদের গ্রুপ সংখ্যা হলো? অ্যান্সার হবে সি, 17। এরপর পদার্থ কোন যৌগটি আয়নীয় নয়? তো এটা হবে জল, H2O। মনে রাখবে আয়নীয় যৌগ হলে লাস্টে উচ্চারণ হবে আম, যেমন সোডিয়াম, এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো আম উচ্চারণ হলে সেগুলো আয়নীয় হয়, না হলে সমযোজী। এটা মনে রাখার একটা সহজ উপায়। চলো এরপর গ্রুপ বি, 2 দাগের একটা, এমন একটি গ্যাসের নাম অথবা ফর্মুলা লেখো যা একটি গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। তো অ্যান্সারটা লিখবে CFC, ক্লোরোফ্লুরোকার্বন। এরপর 2-এর দাগেরটা, কোনটি বায়োডিগ্রেডেবল পলিমার? PVC, সেলুলোজ, পলিথিন। তো বায়োডিগ্রেডেবল অর্থাৎ পরিবেশে ভেঙে যায়, সেলুলোজ, অ্যান্সার হবে সেলুলোজ। এরপর PV = W/m/RT, 3-এর কোশ্চেন। সমীকরণে চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে, এম রাশির একক কি? তো এই W/mটা কিসের বদলে আসছে? এখানে আসছিল N এর একক কি হয়? পদার্থের পরিমাণ, মোল, অর্থাৎ এই অ্যান্সারটা হবে গ্রাম পার মোল। এম এর একক হলো গ্রাম পার মোল। এরপর 4-টা, দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত? তো উষ্ণতার পার্থক্য কেলভিন স্কেল এবং ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে একই, তার মানে এটা হবে অ্যান্সার 5 কেলভিন। এরপর 5-এর দাগেরটা, অবতল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো তোমরা লিখতে পারো অবতল দর্পণ ব্যবহার করা হয়, দন্ত চিকিৎসকরা অবতল দর্পণ ব্যবহার করেন। তো আমি শুধু এখানে দন্ত চিকিৎসক বলে লিখে রাখছি, দন্ত চিকিৎসক। এরপর অথবাটা, উত্তল দর্পণের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। তো উত্তল দর্পণের আমরা যে গাড়ির রেয়ার ভিউ মিরর দেখতে পাই সেটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে এখানে শুধু লিখে রাখছি রেয়ার ভিউ মিরর, রেয়ার ভিউ। এরপরে কোশ্চেন 6-টা, মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকার কি ধরনের লেন্স ব্যবহার করে করা হয়? তো দীর্ঘদৃষ্টি হচ্ছে উত্তল লেন্স। অথবাটা, একটি উভু উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোকরশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কিরূপ হবে? তো এটা লিখবে যে প্রধান অক্ষের সমান্তরাল হবে। অ্যান্সারটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, প্রধান অক্ষের সমান্তরাল। এরপরের কোশ্চেন কি আছে দেখো, শূন্যস্থান পূরণ। আলোক তরঙ্গের ক্ষেত্রে কম্পাঙ্ক বৃদ্ধিতে তরঙ্গের শক্তি ড্যাশ পায়। তো কম্পাঙ্ক আর শক্তি E = h-, অর্থাৎ কম্পাঙ্ক বৃদ্ধি পেলে শক্তিও বৃদ্ধি পাবে। এরপরে কোশ্চেন শূন্যস্থান পূরণ। একটি আয়নীয় যৌগের ফর্মুলা যার ক্যাটায়ন ও অ্যানায়ন কোনটির ক্ষেত্রেই 8টি ইলেকট্রন থাকে না, সেটা হলো কিনা লিথিয়াম হাইড্রাইড, LiH, লিথিয়াম হাইড্রাইড। চলো এরপরে কোশ্চেন শূন্যস্থান পূরণ। পর্যায় সারণীতে ক্ষার ধাতুদের গ্রুপে উপর থেকে নিচে নামলে আয়োনাইজেশন এনার্জির মান ক্রমশ ড্যাশ পায়। তো উপর থেকে নিচে
শ্রেণী বরাবর কি হয়, হ্রাস পায়। তাহলে অ্যান্সারটা হবে এখানে হ্রাস। চলো এরপরে গ্রুপ সি। গ্রুপ সি কি বলছে দেখো, গ্রিন হাউস এফেক্টের কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো। তাহলে অ্যান্সারটা দেখো, এভাবে লিখবে যে সৌর বিকিরণে রশ্মি ও ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, এই যে অ্যান্সারটা, বায়ুমণ্ডলের মধ্য দিয়ে এসে ভূপৃষ্ঠে আপতিত হয়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই তাপ ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গদৈর্ঘ্যের তাপীয় রশ্মি ব্র্যাকেটে ইনফ্রারেড রশ্মি হিসেবে পুনরায় বিকরিত হয়ে বায়ুমণ্ডলে ফিরে যায় এবং মহাশূন্যে বিলীন হয়। কিন্তু যে পরিমাণ সৌরতাপ পৃথিবীতে আসে তার পুরোটাই মহাশূন্যে বিলীন হয় না, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং আরও কিছু গ্যাস ভূপৃষ্ঠ থেকে বিকিরিত তাপের দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি, এটা ব্র্যাকেটে লিখবে, কিছু অংশ ধরে রেখে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে, যা জীবমণ্ডলের অস্তিত্বের জন্য অপরিহার্য। একে গ্রিনহাউস এফেক্ট বলে। আর লিখবে এখানে যেহেতু কারণ বলেছে, আর এইভাবে গ্রিনহাউস এফেক্ট বা গ্রিনহাউস প্রভাব সৃষ্টি হয়। ঠিক আছে, তো অনেক বইয়ে এটা যে ইনফ্রারেড রশ্মির কথাটা, দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি, এই কথাটা অনেক বইয়ে লেখা নেই, ওই জন্য এই অ্যান্সারটা আমি দেখালাম, এটাই যথাযথ অ্যান্সার 2 নম্বরের জন্য। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে, মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে আর এর একক কি হওয়া উচিত তা দেখাও। তো তোমরা অ্যান্সারটা দেখে নাও। তোমরা চাইলে এটা লিখতে পারো, দুটো অ্যান্সার দেখাচ্ছি। মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে আর এর একক, এই দেখতে পাচ্ছ এখানে শুরু করা আছে পিভি সমান এনআরটি, আর এর মাত্রীয় সংকেত সমান, এটা বের করা হয়েছে এবং ফাইনালি রেজাল্ট পাওয়া গেছে যে কার্য বা শক্তি ডিভাইড বাই মোল ইনটু কেলভিন, তার মানে এখান থেকে হচ্ছে শক্তি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এভাবে দেখো করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের আরেকটা অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো সেটা করবে। এটা দেখো আর একটু ছোটো করে মনে হচ্ছে, তোমাদের ছোটো মনে হবে, এটাও করতে পারো। ঠিক আছে, যে পিভি সমান এনআরটি, তাহলে এখান থেকে তোমরা দেখো আর এর একক পেয়ে যাচ্ছে জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা করতে পারো মাতৃ সংকেত থেকে আর এর একক। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এরপরে কোশ্চেন কি আছে দেখো, বয়েল চার্লস অ্যাভোগাড্রো সূত্র থেকে দেখাও যে পিভি সমান এনআরটি। তো পিভি সমান এনআরটিটা তোমরা দেখে নাও, এই যে পিভি সমান এনআরটি, লাস্টে এটা প্রমাণ হয়ে গেছে, এটা করানো আছে। তো যে বই থেকে পড়ো না কেন সেভাবে লিখো, কোনো অসুবিধা নেই, জাস্ট আমি অ্যান্সারটা দেখিয়ে দিলাম। তো চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, কাচের স্ল্যাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে এটা লিখবে যে সমান্তরাল কাচফলকে পরস্পর বিপরীতভাবে স্থাপিত দুটি প্রিজম সমবায় বলে কল্পনা করা যায়। প্রথমে প্রিজমের এ বি প্রতিসারক তলে আপতিত সাদা আলো রশ্মি বিচ্ছুরণের ফলে 7টি ভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে গেলেও বিশ্লিষ্ট বর্ণগুলি এ সি ডি প্রিজম দ্বারা পুনর্যোজিত হয়ে পুনরায় সাদা আলো উৎপন্ন করে, যা কাচফলকের সিডি প্রতিসারক তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়। এই কারণে সমান্তরাল কাচফলকে সাদা আলোর বিচ্ছুরণ ঘটে না। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা এঁকে তারপর ভাষাটা কিন্তু এভাবে লিখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। তাহলে লিখবে, সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায় তখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এবং বিভিন্ন গ্যাসের অণু দ্বারা সূর্যালোকের বিক্ষেপণ ঘটে। রেলের বিক্ষেপণ সূত্রানুযায়ী ব্র্যাকেটে কিন্তু এটা লিখবে যে I proportional to 1/λ⁴, অর্থাৎ প্রাবল্য ইন্টেন্সিটিটা তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, এটা ব্র্যাকেটে দেখাবে সূত্রটা, যে রেলের বিক্ষেপণ সূত্র অনুযায়ী ব্র্যাকেটে ওইটা I proportional to 1/λ⁴, বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক। এখন সূর্যের সাদা আলোতে উপস্থিত বেগুনি বা নীল বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন, তাই সাদা আলোর মধ্যে উপস্থিত বেগুনি ও নীল বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। আবার আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল, তাই বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত আলো আমাদের চোখে এসে পৌঁছালে নীল আলোর অধিক বিক্ষেপণের জন্য আমরা আকাশকে নীল দেখি। তো এটা হলো কারণ। এরপর 3 থেকে 4 কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌলদের আয়োনাইজেশন শক্তি সাধারণত বৃদ্ধি পায় কেন? তো অ্যান্সারটা দেখে নাও। দেখো, আয়োনাইজেশন শক্তি বৃদ্ধি পায় কেন, কারণটা দেখে নাও। পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে শ্রেণীর উপর থেকে যত নিচের দিকে যাওয়া যায়, পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি ততই দূরবর্তী হয় ও সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বা ক্রমহ্রাস পেতে থাকে।
এর ফলে বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে, অর্থাৎ আয়নী ভবন শক্তির মান ক্রমশ হ্রাস পেতে থাকে। এই যে এখানটা দেখো, কারণ এখানে ছিল কোশ্চেনটা যে বৃদ্ধি পায় কেন, একই কোশ্চেন, এটা পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায়, আর ওইটা অ্যান্সারটা দেওয়া আছে যে শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। তাহলে অ্যান্সারটা একইভাবেই লিখবো, শুধু কিছু আমাদের চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? তাহলে এখানে দেখে নাও, আরেকবার দেখাচ্ছি। লিখবে যে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে শ্রেণীর জায়গা লিখবে কোনো পর্যায়ের উপর থেকে নিচের পরিবর্তে লিখবে বাম থেকে ডান দিকে যতই যাওয়া যায় পরমাণু নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনটি ততই দূরবর্তী হয়। এই দূরবর্তী হয় ও সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের প্রতি, এই দূরবর্তী হওয়ার জায়গায় তো নিকটবর্তী হয় লিখবে, ও সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল ততই হ্রাস পাওয়ার জায়গায় লিখবে বৃদ্ধি পায়। এর ফলে বাইরের কক্ষের ইলেকট্রনকে অপসারিত করতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে। তো হ্রাসের জায়গায় লিখবে বৃদ্ধি পেতে থাকে, অর্থাৎ আয়নী ভবন শক্তিমান ততই বৃদ্ধি পেতে থাকে, হ্রাসের জায়গায় বৃদ্ধি, অর্থাৎ বিপরীত জিনিসগুলো লিখে দিলেই হবে। আর শ্রেণীর জায়গায় লিখবে পর্যায় বরাবর। ঠিক আছে, তাহলেই এটা কিন্তু কমপ্লিট অ্যান্সার হয়ে গেল, মানে এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার। এরপরেরটা কি আছে দেখে নাও। এরপরেরটা কঠিন NaCl এর কেলাসে যথেষ্ট সংখ্যক Na+ ও Cl- থাকলেও আয়ন থাকলেও তারা তড়িৎ পরিবাহিতা খুব কম হয় কেন? তো অ্যান্সারটা দেখে নাও, তড়িৎ পরিবাহিতা কম হওয়ার কারণটা লিখবে আয়নীয় কঠিন আয়নের অস্তিত্ব থাকলেও, এখানে আয়নীয় কঠিনে না লিখে লিখবে যে কঠিন NaCl এ আয়নের অস্তিত্ব থাকলেও বিপরীত আধানগ্রস্ত আয়নগুলির মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বলের কারণে আয়নগুলি অর্থাৎ ব্র্যাকেটে লিখবে Na+ ও Cl- গতিহীন থাকে। তাই আয়নীয় যৌগের ক্লাসে তাই NaCl যৌগের ক্লাসে দুই প্রান্তে বিভব প্রয়োগ করলেও বিপরীতধর্মী আয়নদের তীব্র তড়িৎ আকর্ষণের জন্যই আয়নদের যথেষ্ট আপেক্ষিক সরণ ঘটে না, বা Na+ ও Cl- এর যথেষ্ট সরণ ঘটে না। আয়নীয় কঠিনের জায়গা আবার লিখবে কঠিন NaCl, এই জায়গাটা লিখবে কঠিন NaCl যৌগে গতিহীনতার কারণে, আয়নগুলির গতিহীনতার কারণে কঠিন অবস্থায় এদের তড়িৎ পরিবাহিতা নগণ্য হয়। অন্যদিকে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তাপশক্তি ও দ্রাবকের প্রভাবে আয়নগুলি অর্থাৎ Na+ ও Cl- উপাদান আয়নে বিভাজিত হয়ে ক্লাস থেকে বিচ্ছিন্ন হয় এবং জলে সচল হয়। এই অবস্থায় আয়নগুলি নির্দিষ্ট অভিমুখে তড়িৎ পরিবহন করে। তার মানে যেখানে আয়নীয় কঠিন লেখা আছে ওই জায়গায় শুধুমাত্র কঠিন NaCl লিখলেই চলবে, দিয়ে এই অ্যান্সারটা লিখে দিবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথার চেয়ে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন? তো অ্যান্সারটা দেখো, তাহলে এভাবে লিখবে যে নির্দিষ্ট সংকেত সম্পন্ন যে কোনো পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযোজ্য, কিন্তু যেসব পদার্থের অণু স্বতন্ত্র অর্থাৎ পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি যথাযথ। আয়নীয় যৌগে প্রতিটি আয়ন তার চারপাশে নির্দিষ্ট সংখ্যক বিপরীত আধানগ্রস্ত আয়ন দ্বারা ঘেরা থাকে। আয়নগুলি এভাবেই ত্রিমাত্রিক তলে সজ্জিত হয়ে নির্দিষ্ট জ্যামিতিক আকারের কঠিন কেলাস গঠন করে। তাই আয়নীয় যৌগের একটি নির্দিষ্ট সংকেত থাকলেও পৃথক অণুর অস্তিত্ব নেই। এজন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন অপেক্ষা সংকেত ওজন কথাটি যথাযথ। একটা অ্যান্সার লিখলেই হবে। কেউ যদি চাও উদাহরণ দিতে উদাহরণটা দিয়ে দিতে পারো, যেমন সোডিয়াম ক্লোরাইডে একটি আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইড, তাই অণুর অস্তিত্ব না থাকায় এর আণবিক ওজন 58.5 কথাটি যথার্থ নয়। এর সংকেত NaCl, তাই এর সংকেত ভর 23+ হচ্ছে সোডিয়ামের 23 আর ক্লোরিনের 35.5 মানে 58.5 কথাটি ব্যবহার করায় সঙ্গত। ঠিক আছে, এরপর 3 দাগে 6টা HCl ও NH3 এর লুইস ডট ডায়াগ্রাম আঁকো। তো HCl এর লুইস ডট ডায়াগ্রাম আর NH3, এটা হচ্ছে HCl, এভাবে এঁকে নেবে H আর Cl সমযোজী বন্ধন তৈরি হচ্ছে, দিয়ে পাবো HCl। ঠিক আছে, আর চলো NH3 অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা এঁকে নেবে NH3, পরপর স্টেপগুলো এভাবে আঁকবে NH3। চলো দেখিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন গ্রুপ ডি 4 দাগের একটা কি বলছে দেখো। এসটিপিতে একটি গ্যাসের 112 মিলিলিটার আয়তনের ভর 0.22 গ্রাম। গ্যাসটির ওই নমুনায় কতগুলি অণু আছে, গ্যাসটির গ্রাম আণবিক ওজন কত? তো অ্যান্সারটা তোমরা দেখে নাও। তাহলে এইভাবে লিখবে যে প্রথমে যে তথ্যগুলো দেওয়া আছে লিখে নেবে। প্রদত্ত T = 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এসটিপিতে বলেই দেওয়া আছে, মানে টি এর মান দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে। এসটিপিতে T = 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন, পি = 1 ATM, আর ভি সমান কোশ্চেনে দেওয়া আছে 112 মিলিলিটার মানে 112/1000 লিটার। ডাব্লিউ সমান অর্থাৎ কত ওয়েট লেখা আছে সেটা ভরটা আছে 0.22 গ্রাম,
আণবিক ভরটা বের করতে হবে। আর এর মান আমরা জানি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবার লিখবো আমরা জানি পিভি সমান ডাব্লু বাই এম আর টি বা এম সমান ডাব্লু আর টি বাই পিভি, মানগুলো জাস্ট বসিয়ে দিবে। তাহলে ডাব্লু আর টি মান বসিয়েছি, ডিভাইড বাই পি, পি এর মান ছিল 1 ইন্টু ভি। আচ্ছা দেখো এই ভি এর মানটা কত ছিল, ভি এর মানটা 112/1000। তাহলে 112 ডিভাইডেড বাই 1000 করলে 1000টা উপরে চলে যাবে, সেজন্য উপরে বসিয়ে দিয়েছি। আশা করি বুঝতে কারো অসুবিধা নেই। এবার এটা তোমরা কাটাকাটি করবে, আমি ক্যালকুলেটারে করে নিয়েছি। কাটাকাটি করলে এখানটা দেখতে বিচ্ছিরি দেখাবে আর বোঝা যাবে না কিছু, তাই ক্যালকুলেটারে করে নিয়েছি। দেখো পাচ্ছি 43.97। তো 43.97 মানে প্রায় 44 বলতে পারো। লিখবো এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম 44। আবার আমাদের বের করতে হবে যে কত সংখ্যক অণু আছে, তাহলে লিখবো এখানে মোল সংখ্যাটা বের করে নেবো। তাহলে আবার এন সমান ডাব্লু বাই এম, বা কেউ যদি এখানে লিখতে যে পিভি সমান এন আর টি দিয়ে এনটা বের করে নিতে তাহলেও চলতো, একই ব্যাপার। আবার এন সমান ডাব্লু বাই এম, তার মানে এন এর মান কত 0.22, কোশ্চেনেই বলে দেওয়া আছে। আর এম এর মান আমরা পেয়ে গেছি 44, তো এটা করলে পাচ্ছি 0.005। এবার লিখবো আমরা জানি 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 গুণিত 10⁻23 সংখ্যক অণু। তাহলে 0.005 মোল মানে কত না, এটার সঙ্গে 0.005 গুণ করলে পেয়ে যাবো আমরা কত না 3.011 গুণিত 10⁻21 সংখ্যক অণু। লিখবো অতএব ওই গ্যাসটির ওই নমুনায় 3.011 গুণিত 10⁻21 সংখ্যক অণু আছে এবং গ্যাসটির গ্রাম আণবিক ওজন 44 গ্রাম। ঠিক আছে, তো এই দুটো অ্যান্সারই জানতে চেয়েছিল। তো একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইভাবে শুরু করবে প্রদত্ত বলে, তারপরে এটা ফাইনালি অ্যান্সারটা হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। কথাবার্তা, প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে বিচ্যুত হয়? কোন গ্যাসের মধ্যে অণুগুলির গতির একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তো অ্যান্সারটা দেখে নাও। তো আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, এই দুটো কারণ লিখবে, সসীম আয়তনজনিত ত্রুটি এবং অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। তো এই দুটো কারণ লিখবে। তাহলে গ্যাসীয় পদার্থের কার্যকরী আয়তন হলো পাত্রের যে আয়তন গ্যাসের অণুগুলির স্বাধীনভাবে বিচরণ করতে পারে সেই আয়তন। বিন্দুভর রূপে কল্পনা করা হলে গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র হোক না কেন তাদের নিজস্ব বা সমষ্টিগতভাবে সামান্য হলেও আয়তন আছে। তাই গ্যাসের অণুগুলির স্বাধীনভাবে বিচরণের আয়তন কখনোই পাত্রের আয়তনের সমান নয়, বরং পাত্রের আয়তনের চেয়ে কিছুটা কম। কিন্তু গ্যাসের সূত্রগুলিতে বা আদর্শ গ্যাসের সমীকরণে পাত্রের আয়তনকে গ্যাসের অণুগুলির অবাধে বিচরণের আয়তন হিসেবে ধরা হয়েছে, সেজন্য বাস্তব গ্যাসের পরীক্ষালব্ধ ফলাফল আদর্শ গ্যাসের সমীকরণের সাথে মেলে না। আর 2 নম্বর পয়েন্ট দিবে, আদর্শ অণুগুলির মধ্যে আন্তরাণবিক আকর্ষণজনিত ত্রুটি। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তরাণবিক আকর্ষণ বল নেই, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল উপস্থিত। পাত্রের দেওয়ালে গ্যাসের অণুগুলির নিরন্তর সংঘর্ষ গ্যাসের চাপ সৃষ্টি করে, ফলে আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত অণুগুলি দেয়ালে ধাক্কা দিলে যে পরিমাণ চাপ সৃষ্টি করত, আন্তরাণবিক আকর্ষণ বল থাকায় বাস্তব গ্যাসের অণুগুলি তার থেকে কম জোরে ধাক্কা দিয়ে কম চাপ সৃষ্টি করে। তো এটা হচ্ছে অ্যান্সার, এই দুটো ত্রুটি লিখলেই হবে। আর কি আছে কোশ্চেনটা ওখানে দেখো, যে গ্যাসের অণুগুলির গতির একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। তো গতির অণুগুলির একটি প্রধান বৈশিষ্ট্য, কি বৈশিষ্ট্য? গতির একটা বৈশিষ্ট্য যেমন ব্যাপন ধর্ম আমরা দেখতে পাই, ঠিক আছে, ব্যাপন গ্যাসের অণুগুলির মধ্যে এটা একটা বৈশিষ্ট্য। তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য আছে গ্যাসের অণুর বৈশিষ্ট্য, যে হোক একটা পয়েন্ট লিখতেই পারো, এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলছে যে কিভাবে উত্তল লেন্সের সাহায্যে বস্তুর সদ্বিম্ব আঁকা যায়। উত্তল লেন্সের সাহায্যে সদ্বিম্ব আঁকা যায় সেটা চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। তাহলে দেখে নাও অ্যান্সারটা। তাহলে এই যে সদ্বিম্ব দেখতে পাচ্ছ, উত্তল লেন্সের সদ্বিম্ব, অর্থাৎ দেখো দ্বিগুণ ফোকাসের থেকে বেশি দূরত্বে বস্তুকে রাখলেও আমরা সদ্বিম্ব পাবো, অর্থাৎ পর্দায় ফেলা যাবে এটাকে। বা যে তোমরা এর পরের ছবিটা আঁকো তাহলেও চলবে। এই যে ছবিটা, এটাও কিন্তু এখানে সদ্বিম্বই পাওয়া যাচ্ছে। দেখো এখানে কিন্তু ফোকাস আর দ্বিগুণ ফোকাসের মধ্যিখানে রেখেছে, তাও আমরা সদ্বিম্ব পাচ্ছি। এই ছবিগুলো আঁকতে পারো, এই দুটো ছবির মধ্যে যে কোনো একটা। চলো নেক্সট কোশ্চেন কি আছে, কিভাবে উত্তল লেন্সকে বিবর্ধক কাজরূপে ব্যবহার করা যায়। তো উত্তল লেন্সকে বিবর্ধক কাজরূপে ব্যবহার করা যায় বলতে ওর পরের ছবিটা এটা আঁকবে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুটাকে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে রাখতে হবে, তাহলে দেখো আমরা বিবর্ধিত প্রতিবিম্ব পাবো। এটা কিন্তু সদ্বিম্ব হবে না, অসৎ বিবর্ধিত এবং সমশীর্ষ প্রতিবিম্ব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে, কোনো উত্তল লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়, ছবি এঁকে বোঝাও। তাহলে উত্তল লেন্সের আলোক কেন্দ্র, অ্যান্সারটা দেখে নাও। লিখবে লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত
রশ্মি সমান্তরালভাবে নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোককেন্দ্র বলে। তো লেন্সের যেহেতু উত্তর লেন্স উল্লেখ করা আছে, তোমরা লিখবে উত্তর লেন্সের একটি তলে, লেন্সের জায়গায় উত্তর লেন্স, তাকে ওই উত্তর লেন্সের আলোককেন্দ্র বলে। ব্যাস হয়ে গেল, শুধু উত্তর একটা যোগ করে দেওয়া লেন্সের আগে। এটা হচ্ছে ছবি, এই প্রথম ছবিটা আঁকবে, ঠিক আছে। আর এটা এসে পড়ছে এ বি, তারপর বি থেকে সি, সি থেকে ডি, এই ছবিটা এঁকে দিলে হয়ে গেল। আর কি বলেছে এর সাথে, যে কোনো লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 30 সেন্টিমিটার ও প্রতিবিম্ব দূরত্ব 60 সেন্টিমিটার হলে রৈখিক বিবর্ধনের মান কত? তো রৈখিক বিবর্ধন এম সমান বস্তু দূরত্ব এই প্রতিবিম্ব দূরত্ব ভাজিত বস্তু দূরত্ব, প্রতিবিম্ব আছে কত 60, তাহলে ভাজিত বস্তু দূরত্ব কত 30, তাহলে 60/30 মানে আমরা পেয়ে যাব 2। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন। এরপর গ্রুপ 1 ভুক্ত মৌলদের নাম ক্ষার ধাতু হলো কেন? তাহলে দেখো অ্যান্সারটা, এটা লিখবে যে গ্রুপ 1 ভুক্ত মৌলরা প্রত্যেকে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে সুস্থিত তীব্র ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার অর্থাৎ ধাতব হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে বলে এদের ক্ষার ধাতু বলে। ঠিক আছে, এটাই হচ্ছে এর কারণ। বিক্রিয়াটা চাইলে দিয়ে দিতে পারো, এই বিক্রিয়াটা লিখে দিতে পারো। ওকে, তাহলে হয়ে গেল কোশ্চেনটা, ক্ষার ধাতু বলা হয় কেন। এরপর বলছে একটি ইউরেনিয়াম উত্তর মৌলের নাম লেখো। তো ইউরেনিয়াম উত্তর মৌলের নাম হলো নেপচুনিয়াম। ব্র্যাকেটে এনপি। পারমাণবিক ক্রমাঙ্ক কত না 93। ইউরেনিয়ামের ছিল 92, তার পরবর্তী মৌলটা নেপচুনিয়াম 93। চলো, এরপর মোজেলের পরীক্ষার সিদ্ধান্ত কি ছিল আর সন্ধিগত ধাতু বলতে কি বোঝায় উদাহরণ দিয়ে দেখাও। তো মোজেলের পরীক্ষার সিদ্ধান্ত, তো অ্যান্সারটা লিখবে যে সিদ্ধান্তটি ছিল মৌলের রাসায়নিক ধর্ম মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নয়। এটাই ছিল তার সিদ্ধান্ত। ঠিক আছে, অর্থাৎ তাই পারমাণবিক সংখ্যা পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতে পর্যায়সূত্র বর্ণনা দেওয়া হয়েছিল। তো শুধু অ্যান্সারটা লিখবে যে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মৌলের পারমাণু ক্রমাঙ্কের উপর নয়, পারমাণবিক ক্রমাঙ্কের উপর নির্ভর করে, পারমাণবিক ভরের উপর নয়। এটাই ছিল মোজেলের সিদ্ধান্ত। ঠিক আছে, আচ্ছা এরপরে কি কোশ্চেন বলছে যে সন্ধিগত ধাতু বলতে কি বোঝায়, একটি উদাহরণ দিয়ে লিখো। তো সন্ধিগত ধাতু দেখতেই পাচ্ছ তোমরা, দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 নম্বর পর্যন্ত শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। সন্ধিগত মৌলগুলি 3টি সারিতে বিভক্ত, প্রতিটি সারিতে 10টি করে মৌল থাকে। প্রথম সন্ধিগত সারি, ঠিক আছে, সেটা হচ্ছে এসসি থেকে জেডএন অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। দ্বিতীয় সন্ধিগত সারি, তৃতীয় সন্ধিগত সারি, এটা দেওয়া আছে। তো তোমার নাম্বার কত দেওয়া আছে দেখো, নাম্বারের উপর লিখবে। ঠিক আছে, মোজেলের পরীক্ষার সিদ্ধান্ত ছিল 1 নম্বর আর সন্ধিগত ধাতু ছিল 2 নম্বর। উদাহরণ দিতে বলেছে, তো উদাহরণ যেহেতু দিতে বলেছে, উদাহরণের জন্য তো 1 নম্বর বরাদ্দ আছে, সেহেতু খুব বেশি লেখার দরকার নেই। এত থেকে এত শ্রেণী, 3টা শ্রেণীতে আবার এগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা সারি লিখে দিলে, ঠিক আছে, আর একটা উদাহরণ হিসেবে দিয়ে দাও, যেমন সিআর, জেডএন, এসসি, যে কোনো একটা উদাহরণ। চলো, তো তোমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কমপ্লিট অ্যান্সার দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ধরনের ভিডিও তোমাদের প্রয়োজন আছে কিনা, সেরকম অনুযায়ী আমরা কতগুলো মডেল দেব, ঠিক করব, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে, ভালো থেকো, বাই।